এসএসসি জিডির পরীক্ষা অলরেডি শুরু হয়েছে। এটা হচ্ছে স্পেশাল মক 2। 4 তারিখ, 5 তারিখ, 6 তারিখের কোশ্চেনের শিফট অ্যানালাইসিস করার পরে বানানো এরকম টাইপের প্রশ্নই পরীক্ষায় আসবে। প্রথম মকের উত্তর অলরেডি চ্যানেলের মধ্যে আছে, এটা হচ্ছে 2 নম্বর মক। তো দেখি প্রথম প্রশ্নটা কি আছে। হোয়াট ইজ দ্য লিস্ট নাম্বার হুইচ ওয়েন ডিভাইডেড বাই 12, 18, 24 অ্যান্ড 28? মানে সব থেকে ছোটো সংখ্যাটা বলো যাকে 12, 18, 24 এবং 28 দিয়ে ভাগ করলে লিভস রিমাইন্ডার 5 ইন ইচ কেস। প্রতি ক্ষেত্রে কত ভাগশেষ থাকে? 5। এটা অনেকে লসাগু করে করলে কিন্তু বড় হবে। আমরা জানি যে অপশনটা উত্তর হবে তাকে 12, 18, 24 এবং 28 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 5 ভাগশেষ থাকবে। তার মানে আমি যদি অপশনগুলোর থেকে 5 বিয়োগ করি তাহলে যে সংখ্যাগুলো থাকে সেগুলোকে কি 12, 18, 24 এবং 28 দিয়ে কি পুরোপুরি ভাগ যাবে। ডি নাম্বার অপশনটা আছে কত? 509। তার মানে প্রত্যেকটার থেকে যদি 5 বিয়োগ করি তাহলে এখানে হয় আমার 84, এখানে হয় আমার 499, এখানে হয় আমার 79 আর এখানে হয় আমার 504। তার মানে এই সংখ্যাগুলো আমার 12, 18, 24 এবং 28 দিয়ে পুরোপুরি ভাগ যাবে। কিন্তু এই সংখ্যাগুলোকে যদি আমি ভাগ করি 12, 18, 24 আর 28 দিয়ে তাহলে কত করে ভাগশেষ থাকে? 5। এখন চেক করব কি দিয়ে? 12, 18, 24 আর 28 দিয়ে পুরোপুরি ভাগ যাবে। সবগুলো সংখ্যা দিয়ে যদি আমি ভাগ করে চেক করি তাহলে সময় লাগবে অনেক। চেক করার নিয়ম কী ছিল? কোন কোন সংখ্যা দিয়ে চেক করতে হয়? 3, 4, 5, 8, 9, 10, 11। ম্যাক্সিমাম ক্ষেত্রে এই সংখ্যাগুলো দিয়েই মিলে যায়। যে সংখ্যাকে 18 দিয়ে ভাগ যায় সেই সংখ্যাকে কত দিয়ে ভাগ যাবে? 9 দিয়ে ভাগ যাবে। তাহলে আমরা এই ক্ষেত্রে কী দিয়ে চেক করব? 9 দিয়ে চেক করব। দেখ, 84কে 9 দিয়ে কি পুরোপুরি ভাগ যায়? যাবে না। তাহলে যেহেতু পুরোপুরি ভাগ যাবে না তাহলে এটা অপশন উত্তর হবে না। 499কে আমার 9 দিয়ে পুরোপুরি ভাগ যায় না, তার মানে অপশন বি আমার উত্তর হবে না। 79কে আমার 9 দিয়ে পুরোপুরি ভাগ যায় না, তার জন্য 84 আমার অ্যান্সার হবে না। 504কে যেহেতু আমার 9 দিয়ে পুরোপুরি ভাগ যায় তাহলে 509 আমার হবে কি অ্যান্সার। যেহেতু এই সংখ্যাগুলোকে কি 18 দিয়ে পুরোপুরি ভাগ যাওয়ার কথা, আর 18 দিয়ে পুরোপুরি ভাগ যাওয়া মানে কি 9 দিয়েও ভাগ যাবে। এখন অনেকে কি করবে, 9-এর ডিভিজিবিলিটির যে রুলটা আছে সেটা ছোটোবেলার মতো করে সংখ্যাগুলো যোগ করে দেখে যে ভাগ যাবে কি না। কিন্তু এখন কিন্তু সব অ্যাডভান্স নিয়ম বেরিয়ে গেছে। সেটাতে কি করে, সেটাতে হচ্ছে তোর এখানে যেমন তোর এগুলো অলরেডি ব্যাচে করানো শেষ, সে আর ওগুলো হচ্ছে এখন বলার জিনিস না, কারণ পরীক্ষাই তো চলছে, পরীক্ষা তো শুরু হয়ে গেছে অলরেডি। এগুলো করতে হয় প্রথমে। যেমন এখানে 9-এর গুণিতক আছে, 9-এর গুণিতক আছে, 9-এর গুণিতক নেই, বা দুটো সংখ্যা যোগ করে 9 হচ্ছে না, তাহলে এটা আমার 9 দিয়ে ভাগ যাবে না। এখানে 9-এর গুণিতক আছে, 7কে 9 দিয়ে ভাগ যায় না, তার জন্য 9 দিয়ে এই সংখ্যাকেও ভাগ যাবে না। এখানে 8 আছে, 8কে 9 বানানোর জন্য 1 দরকার, তাহলে এখানে পড়ে থাকে 3, তাহলে এটাকেও আমার 9 দিয়ে ভাগ যাবে না। আর এখানে 5 আর 4 যোগ করলে 9 হয়, তার জন্য 504কে 9 দিয়ে ভাগ যাবে। আমার অপশন হবে, মানে কোন অপশনটা আমার ঠিক হবে? 509, অপশন ডি। তাহলে সব থেকে ছোটো সংখ্যা হচ্ছে 509, যাকে 12, 18, 24 এবং 28 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 5 ভাগশেষ থাকে। এইভাবে করলে অনেক ছোট হবে, লসাগু করে করলে বড় হয়। 2 নম্বর কোশ্চেনটা কী আছে দেখি। অ্যান আইটেম ওয়াজ সোল্ড অ্যাট এ লস অফ 18%। প্রথমে একটা দ্রব্যকে 18% লসে বিক্রি করা হলো। 100 টাকা যদি ক্রয় মূল্য থাকে তাহলে 18 টাকা লসে বিক্রি করা হয়েছে, ঠিক আছে। এখন জিনিসটাকে 2475 টাকা বেশিতে বিক্রি করা হলো, তাহলে হচ্ছে 12%-এর প্রফিট হইতেছে। তাহলে আমাকে বলছে ক্রয় মূল্য কত। একদম সোজা প্রশ্ন। প্রথমে আমি লসে ছিলাম 18%, আমাকে ওইটা কভার করে নিয়ে এসে না 12% আমি প্রফিট করব। তাহলে প্রথমে আমি 18 টাকাটা কভার করলাম, যে 100 টাকা যদি ক্রয় মূল্য হয়, আমি তো 18 টাকা লসে বিক্রি করছি, ওই 18 টাকাটাকে কভার করলাম। কভার করার পরে আমি আবার 12 টাকা প্রফিট করব। তাহলে আমি টোটাল কভার করব কত? 30 কভার করব না, 100তে 30 কভার করব।
100-তে 30 কভার করব। যদি আমার ক্রয় মূল্য যদি 100 টাকা হয় তাহলে আমি ওখানে 30 টাকা কভার করব। মানে কেসটা কি, যাদের বুঝতে অসুবিধা হয়েছে তারা আবার দেখ, আরও দেখ। এই যে এটা হচ্ছে তোর আমার এটা হচ্ছে আমার নো প্রফিট নো লস। এটা হচ্ছে আমার 100 টাকাটা হচ্ছে ক্রয় মূল্য। প্রথমে আমি 18% লসে বিক্রি করছি, মানে 18 টাকা লসে বিক্রি করছি, এদিকে 18 টাকা লসে বিক্রি করছি, মাইনাস চিহ্ন দিয়ে বোঝাইলাম। এখন আমার প্রফিটে বিক্রি করতে হবে 12 টাকা, মানে 12 টাকা আমার করতে হবে প্রফিটে বিক্রি, 12% প্রফিটে বিক্রি। তখন আমার জিনিসটাকে 2475 টাকা বেশি দামে বিক্রি করতে হবে। মানে এখান থেকে আমার এখানে আসতে লাগবে কিভাবে, যখন আমি 2475 টাকা বেশি দামে বিক্রি করব তখনই আমার এই কেসটা হবে। তাহলে এখান থেকে এখানে আসতে গেলে আমার কত হয়, 30 হয় না? আর 30-এর ভ্যালু কত, 2475, বোঝাই যায় একদম, মুখোমুখের কোশ্চেন। 30-এর ভ্যালু 2475, তাহলে আমাকে বের করতে বলছে ক্রয় মূল্য। ক্রয় মূল্যটা কতর উপর আমরা কাজ করতেছি, 100-র উপর। তাহলে 100-র ভ্যালু বের করতে হবে, কিচ্ছু নাই প্রশ্নের মধ্যে, একদম সোজা প্রশ্নগুলো। যে 30-এর ভ্যালু 2475, 100-র ভ্যালু কত? তাহলে 3 দিয়ে আমি এই সংখ্যাটাকে কাটবো, 825, 8250 টাকা হচ্ছে আমার কি ক্রয় মূল্য। 3 8 24, 3 25 75, ভাগ করলাম। 3 নম্বর প্রশ্নটা কি আছে, এরকম একটা বড় প্রশ্ন যে ফাইন্ড দ্য ভ্যালু অফ এত। সবাই জানিস বদমাস দিয়ে করতে হবে। তো প্রথমে ব্র্যাকেটের কাজ করতে হবে, ব্র্যাকেটের মধ্যে অফ আছে, তাহলে আমরা এই অফের কাজটা আগে করব। তাহলে এই অফের কাজটা যদি আগে করি তাহলে আমার এই জায়গাটায় আমার কত হয়, 3/7 অফ 1/2, এটা আমার করলে হবে হচ্ছে তোর 3/7 আর 1/2 গুণ করলে হয় হচ্ছে 3/14। তাহলে এই জায়গাটা আমার গেল, কাটলাম। এখন হচ্ছে ফার্স্ট ব্র্যাকেটের কাজটা আমার কমপ্লিট হয়নি, ফার্স্ট ব্র্যাকেটে ভাগের কাজটা করতে হবে। ভাগের কাজ মানে কি, ভাগের কাজ মানে হচ্ছে এই ভাগ চিহ্নটা গুণ হবে, এই সংখ্যাটা 3/14টা উল্টাবে। তাহলে ভাগের এখানে গুণ লিখলাম, 3/14টা যদি আমার উল্টায় তাহলে আমার কত হবে, 14/3। কত হবে, 14/3। আর এটা আমার করলে কত হয়, 4 5 20, 21/4, তাই তো? তাহলে 21/4 গুণ 14/3 আমার এই জায়গাটায় পুরো আসলো, ঠিক আছে? তাহলে এটা যদি আমি কাটি তাহলে আমার কত হয়, 3 7 21, 2 2 4, আর হচ্ছে 7 2 14, 49/2 আসতেছে। কোন জায়গাটার থেকে আমার 49/2 আসতেছে, আমার এই জায়গাটার থেকে পুরোপুরি আসতেছে কত, 49/2। এখন আমার এখানে অফ দিয়ে 6/7 আছে, তার মানে কি আমার এই অফের কাজটা আগে করতে হবে, তারপরে এদিকে ভাগের কাজ করব। তাহলে 6/7 দিয়ে যদি আমি এটা গুণ করি তাহলে আমার হয় 3 7 7 কত, 49, তাহলে আমার কত হয়, 21 হয়। তাহলে আমার পুরো এই জায়গাটা আমার কত ঘর হয়ে গেল, 21, ঠিক আছে? মনে রাখ, এই যে 3 2 6, 7 7 49, 3 7 কত, 21। তার মানে আমার এই পুরো জায়গাটার কত বের হইতেছে, 21। এই যে এই জায়গাটা কাটলাম, এইখানে আমি একবারে কত লিখবো, 21। এখন দেখ, এখন আমার নর্মাল যোগ বিয়োগ গুণ ভাগের কেস আছে, আর কিচ্ছু নাই। 5/16 যোগ 3/5 গুণ, এখানে আছে 8 8, 8 7 15/8, ওই ভাগ চিহ্নটা গুণ হয়ে 3/2 আসবে, বিয়োগ হবে হচ্ছে তোর 6 8 48, 49/8, আর এখানে ভাগ চিহ্নটা গুণ হয়ে হবে কত, 21টা হয়ে যাবে 1/21। তাহলে আমি যদি কাটাকাটি করি 7 দিয়ে, কত হয় এখানে, 3 7 21, 7 7 49, আমার আসলো কত, এখানে কি কাটাকাটি যাবে, এখানে হচ্ছে তোর 5 দিয়ে কাটলে 3 5 15, তাহলে 5/16 যোগ 27/16 বিয়োগ 7/24। তাহলে এই সংখ্যাগুলো যদি আমি যোগ করি, 16 হবে লসাগু, 27 আর 5 যোগ করলে কত, 32। তাহলে 32কে 16 দিয়ে ভাগ করলে কত, 2, 2 বিয়োগ 7/24। তাহলে এটা আমার করলে কত হয়, 24 2 48, 48 থেকে 7 বিয়োগ দিলে 41, 41/24। মানে আমার উত্তর হবে কোনটা, অপশন সি। পরের প্রশ্নটা কি আছে,
The average of 15 numbers is 55.4. The average of first 6 numbers is 50 and the average of next 4 numbers is 60.5. মানে 15টা সংখ্যার গড় বলছে তোকে 55.4, প্রথম 6টার গড় হচ্ছে 50 এবং শেষের 4টার গড় হচ্ছে 60.5। তাহলে তোকে ফাইন্ড দ্য এভারেজ অফ দ্য রিমেইনিং নাম্বারস, মানে বাকি সংখ্যাগুলোর গড় তোকে বের করতে বলছে। এখন অনেকে আছে এইভাবে করবে, যেটা নর্মালি করে লোকজন, 15-র সাথে একবার 55 গুণ করবে, 0.4, 6-এর সাথে গুণ করবে, 4-এর সাথে গুণ করবে, বড় হবে ক্যালকুলেশন। আমরা করব ডেভিয়েশন অলরেডি ব্যাচের মধ্যে করানো শেষ। তো ডেভিয়েশন দিয়ে কীভাবে হবে, 15টা সংখ্যার গড় হচ্ছে তোর 55.4, তার মানে প্রতিটা সংখ্যা 55.4 করে আসে। এখন প্রথম 6টার আমার গড় বলছে 50, তার মানে প্রথম 6টার প্রতিটা স্বাভাবিক যে গড় ছিল 55.4 থেকে কত করে কম আসে, 5.4 করে কম আসে। প্রতিটা যদি 5.4 করে কম থাকে তাহলে 6টা কম আসছে কত, 5.4-এর সাথে আমরা কি করব, 6 মাল্টিপ্লাই করব। 5.4-এর সাথে যদি 6 মাল্টিপ্লাই করি তাহলে আমার কত হয়, 4 6 24-এর 4 থাকলেই 32.4, মানে 32.4 আমার প্রথম 6টার মধ্যে কম আসে। আর শেষের 4টার প্রত্যেকটার গড় হচ্ছে 60.5, তার মানে শেষের 4টার প্রতিটা বেশি আসে। কত করে বেশি আসে, 60.5-এর থেকে 55.4 বিয়োগ করতে হবে। 60.5-এর থেকে যদি 55.4 বিয়োগ করিস তাহলে কত হয়, 5.1, একদম সোজা বিয়োগ। তাহলে 5.4 করে প্রতিটা বেশি থাকলে 4টা বেশি থাকবে কত, 5.1, এইটার থেকে এটা বিয়োগ করলে হয় 5.1, তাই না? 5-এর থেকে 4 বিয়োগ করলে 1 হইতেছে, আর এখানে 60-এর থেকে 55 বিয়োগ করলে হয় 5, দেখলেই না বোঝা যায়। তাহলে 5.1 করে প্রতিটা বেশি আসে শেষের 4টা, তাহলে এই 4টা বেশি আসে কত, তোর বেশি আসে 20.4। এখন দেখ এইটা 32.4 কম ছিল, আর প্রথম 6টা, আর পরের 4টা 20.4 কি আছে, বেশি আছে। তাহলে আলটিমেটলি যে প্রথম 6টা আর শেষের 4টার মধ্যে কম আছে কত, এই দুইটা বিয়োগ করতে হবে, 0 2 12 হয়, তাই তো? তাহলে তোর 12 আলটিমেটলি কি আছে, কম আছে প্রথম 6টা আর শেষের 4টার মধ্যে। এখন গড়টাকে 55.4 রাখার জন্য আমার যে বাকি কয়টা সংখ্যা থাকলো, 5টা সংখ্যা, ওই 5টা সংখ্যার মধ্যে কি এই 12 ওদের ধার দিছিল না এক্সট্রা 6 জনকে সামনের আর শেষের 4 জনকে, তারপরেই তো ওরা এভারেজটাকে মেনটেন করে 55.4 রাখছে। তার মানে মাঝের যে 5টা আছে ওই 5টা কি করবে, এই 12 সংখ্যাটাকে নিজেদের মধ্যে ভাগ করে নিবে, মানে নিজেদের মধ্যে ভাগ করে নিয়ে রাখছিল এতক্ষণ। তাহলে 12কে আমার 5 দিয়ে ভাগ করলে কত হয়, 12কে যদি আমি 5 দিয়ে ভাগ করি তাহলে হয় হচ্ছে তোর 5 দুগুণে 10, আর হচ্ছে তোর 4 5 20, 2.4। তার মানে 2.4 করে মাঝখানের 5টা কী ছিল, প্রত্যেকটা বেশি ছিল। আর তাহলে মাঝখানের যে 5টার ওদের গড় কত, 55.4, আর 2.4 যোগ করতে হবে, তাহলে পয়েন্ট হচ্ছে তোর 57.8 হবে আমার উত্তর। 55.4-এর সাথে 2.4 যোগ করলে। দেখ এখন এগুলো বোঝার জিনিস না, কারণ এখন পরীক্ষা চলছে, ডেভিয়েশন দিয়ে করলে ক্যালকুলেশন একদমই হয় না। যেমন এখানে শুধু দুটো ক্যালকুলেশন, ছোটো ছোটো, 6-এর সাথে এটা গুণ আর 4-এর সাথে এটা গুণ, কিন্তু তোরা যেভাবে নর্মালি করিস সেখানে 15-র সাথে একবার গুণ করতে হয়, 6-এর সাথে গুণ করতে হয়, 4-এর সাথে গুণ করতে হয়, মানে গুণগুলো বড় বড় না। তার জন্য যেখানে পড়িস তোরা ডেভিয়েশনটা শিখে নিস, যে ডেভিয়েশন দিয়ে এভারেজ কীভাবে করে। মানে এইভাবে করলে কিন্তু একদমই সোজা, খালি 12কে 5 দিয়ে ভাগ করে এটা তো মুখোমুখি হয়ে যেত যদি আমি পরীক্ষায় করতাম। তোদের বোঝানোর জন্য আমি এখন এই জিনিসটা ভাগও করলাম, মুখোমুখি করে কিন্তু যোগ করে দিতাম, খালি এই ক্যালকুলেশনটা হইতো, দুইটা ছোটো ছোটো সংখ্যার গুণ। তাহলে ডেভিয়েশনটা তোরা যেখানে পড়িস সেখান থেকে শিখে নিস। আর ডেভিয়েশনের ভিডিও আমার এখনও আপলোড করা হয়নি, এগুলো অলরেডি ব্যাচে বোঝানো হয়ে গেছে। আর 5 নম্বর প্রশ্নটা কি আছে, 2/3p, এটা এই জিনিস করানো শেষ, রেশিওতে কীভাবে করবো, 2/3p = 4/5q = 3/2r। আমাকে বলছে p/q/r বের করার জন্য। এটা কীভাবে করেছিলাম, অনেকে আছে লসাগু করে গুণ করে, এটা করে ওইটা করে, ওইভাবে করতে বলছিলাম না। আমি বলছিলাম যে পি এর ভ্যালু বের করার সময় পি এর নিচেরটা কিউ এর সামনেরটা আর এর সামনেরটা একবারে গুণ করবি না, প্রথমে লিখবি, কাটাকাটি করে পরে গুণ করবি, কারণ প্রথমে গুণ করলে আবার বড় হবে।
কিউ বের করার সময় কিউ এর নিচেরটা, পি এর সামনেরটা, আর এর সামনেরটা। আর এর ভ্যালু বের করার সময় আর এর নিচেরটা, পি এর সামনেরটা, কিউ এর সামনেরটা। শেষ। এখন কাটাকাটি করে ক্যালকুলেশন কর। 2 দিয়ে কাটাকাটি যাবে, 2 2 2 দুগুণে 4। আর কাটাকাটি যায় না, তাহলে 3 তিরিক্ষে 9, 9 দুগুণে 18, 3 5 15, 4 দুগুণে 8। 18:15:8 হবে কি উত্তর, অপশন এ। এভাবে করলে একদম সোজা। লসাগু করবি, এটা করবি, ওইটা করবি, সময় নষ্ট হবে পরীক্ষার সময়। তাহলে এই জিনিসগুলো কিন্তু এইভাবে প্র্যাকটিস করবি, যেভাবে আমি এখন দেখিয়ে দিচ্ছি। 6 নম্বর প্রশ্নটা কি আছে? দ্য ডিস্টেন্স বিটুইন টু সিটিজ দিল্লি অ্যান্ড জয়পুর ইজ 360 কিলোমিটার। দিল্লি আর হচ্ছে জয়পুরের মধ্যে দূরত্ব কত? 360 কিলোমিটার। আমাকে বলছে এট কার ট্রাভেলস ফ্রম দিল্লি টু জয়পুর অ্যাট এ স্পিড অফ 80 কিলোমিটার পার আওয়ার। একটা যায় দিল্লির থেকে জয়পুরে অ্যান্ড রিটার্নস ফ্রম জয়পুর টু দিল্লি বাই দ্য সেম রুট অ্যাট এ স্পিড অফ 120 কিলোমিটার পার আওয়ার। মানে মনে কর এখান থেকে এখানে গেল, স্পিড ছিল 80, আসার সময় আবার 120 কিলোমিটার বেগে আসলো। তো হোয়াট ইজ দ্য এভারেজ স্পিড অফ দ্য কার? একদম সোজা প্রশ্ন। 2uv বাই ইউ প্লাস ভি। যাওয়ার সময় বেগ ছিল 80, আসার সময় বেগ ছিল 120। তাহলে একই পথ গিয়ে একই পথ ফিরে আসলে, একটা বেগে গিয়ে একই পথ ওই বেগে একটা বেগে ফিরে আসলে গড় গতিবেগের সূত্র কী হয়? 2uv বাই ইউ প্লাস ভি। 2uv বাই ইউ প্লাস ভি, মানে 80-র সাথে 120 যোগ করলে কত হয়? 200। এখানে কিন্তু 360-এর কোনো কাজ নাই, এটা এমনি। তাহলে কাটাকাটি করে উত্তর বের কর। 4×20 কত? 80। তাহলে কত হয়? 4 দুগুণে 8, 8 12 96। কত হবে? 96 কিলোমিটার পার আওয়ার। এটা হচ্ছে গড় গতিবেগ। পরের প্রশ্নটা কি আছে? রাঘব স্পেন্ডস 80% অফ হিস ইনকাম। রাঘব হচ্ছে 80% করে, স্পেন্ড করে, তাই তো, খরচা করে তার আয়ের। ইফ হিস ইনকাম ইজ ইনক্রিজড বাই 12%, যদি তার ইনকাম 12% বাড়ে, এবং সেভিং ডিক্রিজড বাই 10%, এবং সেভিংস হচ্ছে 10% কমে যায়, দেন বাই হোয়াট পার্সেন্টেজ উইল বি হিজ এক্সপেন্ডিচার ইনক্রিজ। তাহলে তার খরচা শতকরা কত বাড়বে, তাই তো? খরচা কত বাড়বে? এখন এটা আমরা কি করব? এটা আমরা করব হচ্ছে তোর অ্যালিগেশন লাগাবো। সব থেকে সোজা হবে। দেখ, ইনকাম অ্যালিগেশনটা লাগাবো কেন? আমরা জানি ইনকাম সমান সমান কি? ইনকাম সমান সমান তোর এক্সপেন্ডিচার প্লাস সেভিংস। এক্সপেন্ডিচার জায়গা নাই, ঠিক আছে, লিখলাম না পুরো নামটা, প্লাস সেভিংস। যে আয় সমান সমান ব্যয় যোগ সঞ্চয়, তাই তো? এখন আমরা এক্সপেন্ডিচারের সেভিংসটা দুই পাশে দিয়ে মাঝখানে ইনকামটা দিয়ে আমরা অ্যান্সারটা করবো। দেখ, তোর ইনকাম হচ্ছে 12% বাড়ছে, ইনকাম রাখলাম এখানে 12%। পার্সেন্টেজের কোনো কাজ নেই, ফালতু লিখে লাভ নাই। এদিকে দেখ, না লিখলাম, ঠিক আছে। আর সেভিংস হচ্ছে তোর 10% কমছে, এখানে কমা দেওয়া আছে, তাহলে আমি সেভিংসটাকে তোর মাইনাস চিহ্ন নিয়ে পজিটিভ করে দিই। সেভিংসটা হচ্ছে 10%, মানে -10%। আমাকে বলছিল 10% কমছে, তাহলে আমার যদি -10% নেই, তাহলে মানে এটা আমার কী হয়ে গেল? -10% বাড়ছে। যেহেতু আমার ইনকামটা 12% ইনক্রিজ, মানে বাড়ছে, এটা দেওয়া আছে, এটাও আমার বাড়বে, এইভাবেই নিতে হবে না অ্যালিগেশন লাগানোর সময়। এটা সেভিংস, এটা ইনকাম, তাহলে এক্সপেন্ডিচারটা আমার বের করতে হবে যে হোয়াট পার্সেন্টেজ উইল হিজ ইনকাম, সরি, এক্সপেন্ডিচার ইনক্রিজ, মানে তার ব্যয় বা খরচা তোর কত বাড়বে। তাহলে আমার তিনটাই বাড়লো, এইভাবে আমি সাজাই নিলাম। এখন দেখ নিচে কি নামবে? আমাকে বলছে রাঘব স্পেন্ডস 80% অফ হিস ইনকাম, যে ইনকামের মধ্যে 80 টাকাও কী করে? খরচা করে। তাহলে 80 টাকা যদি ও খরচা করে, 20 টাকা কী করবে? সেভ করবে। তাহলে 20 আর 80 হচ্ছে, আমি এখানে বসাবো যে সেভিংস 20 টাকা করে, সেভিংস করে হচ্ছে তোর 20 টাকা, আর খরচা করে কত? 80 টাকা। তাহলে এইটার রেশিও কত? 20 আর 80 একবারে 1:4, 1/4 আমি এখানে বসাই দিলাম একবারে। এখন দেখ অ্যালিগেশন কীভাবে করে। অ্যালিগেশন আমি হচ্ছে এই সংখ্যাটার থেকে এই সংখ্যাটা বিয়োগ করব, 12 থেকে এটা বিয়োগ করব, এটার থেকে এটা বিয়োগ করে এখানে নামবে, এটার থেকে এটা বিয়োগ করে এখানে নামবে, তাই তো? যেহেতু এই সংখ্যাটা নেগেটিভ আছে, তাহলে এই সংখ্যাটা অটোমেটিক, মানে এইটাই বড়, এই সংখ্যাটাই বড়, দেখলেই বোঝা গেল। এখন 12 থেকে -10 বিয়োগ দিলে হয় 22। 22-এর ভ্যালু এখানে কত আছে? 4। তাহলে 22-এর ভ্যালু 4 হলে এই 1-এর ভ্যালু কত? 22কে 4 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 22কে যদি আমি 4 দিয়ে ভাগ করি, তাহলে আমার হয় 4 5 20, 4 5 20, 5.5। তাহলে এই 1-এর ভ্যালু হচ্ছে 5.5। তাহলে কতর থেকে 12 বিয়োগ করলে 5.5 হয়? কতর থেকে? 17.5।
17.5 থেকে 12 বিয়োগ করলেই না তো 5.5 হয়, তাহলে আমার অ্যান্সার কত হবে? এক্সপেন্ডিচার 17.5%। অ্যালিগেশন করলাম, সোজা হইলো। অ্যালিগেশন ছাড়া অন্য কিছু করব, বেকার বড় হবে কোশ্চেনের উত্তর। পরের প্রশ্নটা কি আছে? পরের প্রশ্নটা আছে হচ্ছে এই যে আরেকটা প্রশ্ন আমাকে বলছে হুইচ নাম্বার ক্যান কাম ইন প্লেস অফ কোশ্চেন মার্ক ইন দ্য ফলোয়িং ইকুয়েশন টু ব্যালেন্স ইট। প্রশ্নবোধক চিহ্নের জায়গায় কোন সংখ্যাটা আসবে এই সমীকরণটাকে ব্যালেন্স করার জন্য? এখন দেখ, পরীক্ষার সময় কি আমি 21 দিয়ে এই সংখ্যাটাকে ভাগ করবো, 42 দিয়ে ভাগ করবো? তাহলে তো আমার অনেক সময় লাগবে। 8 দিয়ে গুণ করবো, আমার অনেক সময় লাগবে। আমি একটা বুদ্ধি দেখাই দিই। ভাগের ক্ষেত্রে এই জিনিসটা হয় না। কোন জিনিসটা? মনে কর আমি সাপোজ ভাগ করবো 7 দিয়ে একটা সংখ্যাকে, 14। এখন আমি জানি 7 দুগুণে কত হইতেছে? 14 হইতেছে। মানে 4 কই আসে? 7-এর গুণিতকের ক্ষেত্রে 7 দুগুণে 14, 7-এর সাথে 2 গুণ করলেই কিন্তু 4 আসে। এখন আমি একটা সংখ্যা লিখলাম 114। 7 দিয়ে কিন্তু এই সংখ্যাকে ভাগ করলে কিন্তু কত হয় দেখতো, যে 7 অক্ষে 7, 4 11, 4 7 7 49, 6 7 42, 2 আস্তে আস্তে ভাগশেষ। আমার কিন্তু শেষে কিন্তু 4 থাকলো, কিন্তু তাও কিন্তু এখানে 2 আসলো না, মানে পয়েন্ট দিয়ে আসবে তো, তাই তো? এখন কেসটা হচ্ছে তোর এই জায়গায় তো আমাকে প্রশ্নবোধক চিহ্নের ভ্যালুটা বের করতে বলছে। তার মানে আমি জানি যে এখানে আমার পূর্ণ সংখ্যাই বের হবে অ্যান্সার, মানে 21 দিয়ে এটাকে ভাগ করলে পূর্ণ সংখ্যাই আসবে, পয়েন্টে আসবে না। কারণ পয়েন্টে যদি আসে, এখানে পয়েন্টে আসে, এখানে পয়েন্টে আসবে, ক্যালকুলেশন অনেক বড়। আর জিডিতে ওইরকম পয়েন্টে আসা দিবে না। তোর মাথার মধ্যেও ধ্যান রাখতে হবে যে আমি কী পরীক্ষা দিতেছি, এখানে কীরকম প্রশ্ন থাকতে পারে। এখানে ওরা চায় যে তুই ভাগ করে সময়টাকে নষ্ট কর, গুণ করে সময়টাকে নষ্ট কর, কিন্তু তুই জানিস যেহেতু আমার প্রশ্নবোধক চিহ্নের উপর কিউব আছে, এখানে আমার পূর্ণ সংখ্যায় আসবে। এখন তুই একটা আমাকে কথা বল, যখন তুই দেখলি যে 9,576কে আমি 21 দিয়ে ভাগ করব, তুই জানিস যে শেষের যে সংখ্যাটা আছে 6, 21-এর কত ঘরের মধ্যে 6 আসে? 6, 21কে 6 দিয়ে গুণ করলেই না লাস্টের সংখ্যাটা 6 আসে। তার মানে তুই যখন 9,576কে 21 দিয়ে ভাগ করবি, তখন কিন্তু শেষের সংখ্যাটা আমার কত আসবে? 6। একই রকম করে তোর 462কে যখন আমি 42 দিয়ে ভাগ করব, তখন আমি দেখলাম 6 দুগুণে 12 হয় এই জায়গাটায়। তাহলে এখান থেকেও আমার কত আসবে? লাস্টে যেহেতু 2 আসে, এখানেও আসবে আমার 6, বিয়োগ তোর আমার এখানকার ইউনিট ডিজিটটা কত হয়? 3-এর সাথে 8 গুণ করলে 24-এর মানে কত হয়? 4। তাহলে আমার আস্তে আস্তে কত? এখানে ইউনিট ডিজিটটা 6 6 36-এর, এখানে আস্তে আস্তে 6, আর এখানকার শেষের সংখ্যা 4, মানে শেষের সংখ্যা কত আসবে? 2। মানে এই যে ক্যালকুলেশনটা আছে, এই ক্যালকুলেশনে আমার শেষের সংখ্যা আসবে 2। সেটা হচ্ছে কার কিউব? 3 8 7 না তোর 5, 5-এর কিউব 125, 7-এর কিউব কত? 343, 8-এর কিউব 512। 512-র মধ্যেই তো শেষের সংখ্যা হচ্ছে তোর 2 থাকে। তার মানে উত্তর হবে কোনটা? অপশন বি। অনেকে এই জিনিসটা বুঝলো না, কিন্তু এই জিনিসগুলো আমার ব্যাচে করানো শেষ। এখন এত কিছু বোঝানো সম্ভব নয়, কারণ আমরা কোশ্চেনের সলিউশন দেখছি আর পরীক্ষা চলছে। পরীক্ষা যদি 6 মাস দেরি হইতো তাহলে এগুলো বলতাম। আমাকে বলছে ইফ এক্স 12.8 অ্যান্ড 64.8 আর মিন প্রপোর্শনালস, দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স। এক্সের ভ্যালু বের করতে বলছে। এক্স এত আর এত হচ্ছে কি? এক্স হচ্ছে এই দুইটার মিন প্রপোর্শনাল, ঠিক আছে? মিন প্রপোর্শনাল এর আগের তো ছিল যে মিন প্রপোর্শনালের স্কোয়ার সমান সমান ফার্স্ট প্রপোর্শনাল গুণ থার্ড প্রপোর্শনাল। দেখ, এরকম প্রশ্ন আসবে, যদি অত মাথা না খাটাইতে পারিস, যেভাবে আমি দেখাই দিয়েছিলাম ব্যাচে, ওইভাবে যদি মনে না থাকে, পাতি গুণ ভাগ করবি, কিন্তু উত্তর মিলবে, সময় খরচা হবে 4টা কোশ্চেনের অ্যান্সার, 5টা কোশ্চেনের সময় খরচা করবি একটা কোশ্চেনে, তখন যদি নর্মাল করিস। এখানে কত আছে? এক্স স্কোয়ার ইকুয়ালস টু এত। আমাকে এক্সের ভ্যালু বের করতে হবে, কিছু নাই প্রশ্নের মধ্যে। এই দুটো সংখ্যা গুণ করবো না, আমরা কি বুদ্ধি খাটাবো? দেখ, গুণ করলে বড় হবে। আমরা তো গুণ করবো না, আমরা কি করব? আমরা একটা বুদ্ধি খাটাই। দেখ, যে তোর দশমিক আছে তো এখানে, এখানে আর এখানে,
তাহলে দশমিক মানে নিচে তো 100 আসবে, এই দশমিকগুলোকে উঠে দিলাম। ঠিক আছে, গুণ করলে কিন্তু বড় হবে। আমরা করব কি, আমি জানি যে 128কে 4 দিয়ে ভাগ করলে কত হয়, 4 দিয়ে হচ্ছে 3 4 12, 4 দুগুণে 8, 4 32 সঙ্গে 128। তাহলে 32কেই যদি আমি আবার ভাঙাই মনে মনে পরীক্ষার সময়, তাহলে আমার কত হয়, 4 8 32, মানে 4 গুণ 4 গুণ, মানে 16 দুগুণে 32, তো 4 4 16, 16 দুগুণে 32, এরকম আসলো। এখন আমি 648কে ভাঙাই, 648কে যদি আমি 4 দিয়ে ভাগ করি, তাহলে 4 দিয়ে ভাগ করলে আমার হয় হচ্ছে তোর 4 16 64, 4 দুগুণে 8, 4 16 64, 4 দুগুণে 8, 162। 162কে আমি আবার ভাঙাবো, দেখ 162কে কত দিয়ে ভাগ যায়, 6 7 8 9, 9 দিয়ে ভাগ যায়, মানে 162কে যদি আমি 9 দিয়ে কাটি, তাহলে 9 দিয়ে কাটলে হবে হচ্ছে তোর 9 অক্ষে 9, 8 নং 72, 18, মানে 168কে লেখা যায় 9 গুণ 18। এখন দেখ আমার কিন্তু প্রশ্ন শেষ, এই 168কে আমি এটা লিখলাম, মানে পরীক্ষার সময়, সরি 162, 168 কেন বারবার বলি, 162, ঠিক আছে লিখলাম। আর এখানে তোর 32কে লিখছিলাম 4 গুণ 4 গুণ 2। এখন যখন আমি এটা রুট করব, কারণ এক্স স্কোয়ারের ভ্যালু এটা, এই দুইটা 4-এর থেকে একটা 4 বের হবে, এই দুইটা 4-এর থেকে একটা 4 বের হবে, মানে আমার কত আসলো, এইখানকার দুইটা 4-এর থেকে একটা 4, এখানকার দুইটা 4-এর থেকে একটা 4, এখানে 9 আছে, 18-র মধ্যে 9 আছে, 9 দুগুণে 18, তাহলে ওই দুইটা 9-এর থেকে একটা 9, 9 দুগুণে 18, এখানকার একটা 2 আর এখানকার একটা 2, বের হবে কত, 2। তাহলে আমার ক্যালকুলেশনটা কি ইজি হয়ে গেল না, 4 4 16, 16 দুগুণে কত 32, 9 দুগুণে 4 4 16, 16 দুগুণে 32, 32-এর সাথে 9 গুণ করতে হবে, 9 দুগুণে 18, 8 হাতে থাকলো 1, 3 নং 27, এটাকে 28, আর নিচে 100 ছিল, রুট করলে 10 থাকবে, পয়েন্টটা আসবে কই, এখানে, মানে আমার অ্যান্সার হবে কত, 28.8। ইউনিট ডিজিট 28.8 আসছে তো, হ্যাঁ এই যে উত্তর। ঠিক আছে, এমনি গুণ করলে কিন্তু পরে রুট করলে অনেক বড় হবে উত্তর, মানে টেস্ট করার সময় যখন তুই অপশন দেখবি বা সলভ করবি তখন কিন্তু বড় হবে, এমনি গুণ করে রুট করলে। এইভাবে করবি উৎপাদকে বিশ্লেষণ করে, তাহলে আর কি তাড়াতাড়ি হবে জিনিসটা। পরের প্রশ্নটা কি আছে, 10 নম্বর, ইফ এ স্টল সেলস পিৎজা ফর ₹200, যখন 200 টাকায় বিক্রি করে দেন ইনকার্স এ লস অফ 20%, তখন 20% লস হয়। যদি ইফ ই ওয়ান্টস টু আর্ন এ প্রফিট অফ 10%, যদি তাই সে 10% প্রফিট করতে চায়, দেন হোয়াট প্রাইস শুড ইট বি সোল্ড, তাহলে সে এটিকে কত দামে বিক্রি। এ তো একদম সোজা প্রশ্ন, যে 20% লস হয়, মানে 5 টাকার জিনিস 4 টাকায় বিক্রি করে। আর 4-এর ভ্যালু প্রশ্নে দেওয়া আছে কত, 200, 5-এর জিনিস 4-এ বিক্রি করে, 4-এর ভ্যালু 200, 5-এর ভ্যালু তাহলে কত হবে, 250, যে ক্রয় মূল্য হচ্ছে 250 টাকা। তাহলে ওর যদি 10% প্রফিটে বিক্রি করতে হয়, তাহলে সে কত দামে বিক্রি করবে, 250-র 10% কত রে, 25, আর 25 টাকা লাভে বিক্রি করবে, মানে কত, 275-এ বিক্রি করবে। ক্যালকুলেশন ছাড়াই করা যায় এটা। পরের প্রশ্নটা কি আছে, অশোক লেফট এ উইল অফ 14,300 ফর হিজ টু সন্স এজড 16 অ্যান্ড 17 ইয়ার্স। আচ্ছা, অশোক 48,300 টাকা রাখলো তার দুই ছেলের জন্য, বয়স কত কত, একটা 16, একটা 17। দে শুড গেট ইকুয়াল অ্যামাউন্টস অ্যাট 10% কম্পাউন্ড ইন্টারেস্ট অন কমপ্লিশন অফ 19 ইয়ার্স। যখন 19 বছর বয়স হবে তখনই 10% চক্রবৃদ্ধি সুদের হারে তারা সমান টাকা পাবে। ফাইন্ড দ্য পার্সেন্টেজ অফ শেয়ার অফ ইয়ঙ্গার সন, ছোটো ছেলের টাকার পরিমাণ কত। এর আগের মকে এটা বোঝানো আছে কীভাবে করতে হয় এই প্রশ্নগুলো। তাহলে আমি কি করব, শুধু বয়সের পার্থক্যটা দেখবো 1 বছর, তাহলে 10% মানে কি হবে, 10-এর থেকে 11, 11 টাকা থাকবে কার জন্য, এর আগের দিন সব বোঝানো শেষ, আগের মকটাতে দেখে নিবি। 11 টাকা থাকবে হচ্ছে তোর বড় ছেলেদের জন্য, আর 10 টাকা থাকবে ছোটো ছেলের জন্য। ছোটো ছেলের জন্য আমি 10 টাকা কম টাকা কেন রাখবো, কারণ ছোটো ছেলের টাকাটা বেশি দিন খাটে, সুদ বেশি লাগবে, যেহেতু দুইজনের টাকার পরিমাণটা লাস্টে গিয়ে সমান হচ্ছে। আর ছোটো ছেলের টাকাটা তার জন্য, এবং ছোটো ছেলের টাকাটা বেশি দিনের জন্য থাকে, তার জন্য ছোটো ছেলের জন্য আমি কম টাকা রাখবো। বড় ছেলের টাকাটা বেশি রাখবো, কারণ বড় ছেলের টাকাটা কম দিনের জন্য খাটে, সুদ কম লাগে। দুজনের অ্যামাউন্টটা লাস্টে গিয়ে কত হয়, সেম হয়। তাহলে টোটাল কত, ছোটো ছেলের জন্য আমি রাখছি 10 টাকা, বড় ছেলের জন্য রাখছি 11 টাকা। আর আমাকে বলছে ইয়ঙ্গার সন, ছোটো ছেলের জন্য আমি কত টাকা রাখবো। তার মানে আমার টোটাল হচ্ছে কত, 21, 21-এর ভ্যালু কত আছে, 48,300। আমাকে বের করতে বলছে কার ভ্যালু, আমাকে বের করতে বলছে হচ্ছে ছোটো ছেলের জন্য, মানে 10-এর ভ্যালু কত। শেষ, কাটাকাটি কর, তোর হবে 4, 4 দুগুণে 8,
সরি 4 দিয়ে যদি গুণ করি, 4 দিয়ে হবে না, 21 দুগুণে 42, তাহলে এখানে হচ্ছে তো 63, 3, হ্যাঁ 2300-র সাথে 10 গুণ 23,000। তাহলে ছোটো ছেলের জন্য কত টাকা রাখবো? 23,000 টাকা রাখবো। একদম সোজা প্রশ্ন, অপশন বি হবে উত্তর। পরের প্রশ্নটা কি আছে? হোয়াট ইজ দ্য সিঙ্গেল ডিসকাউন্ট ইকুইভ্যালেন্ট টু 3 সাকসেসিভ ডিসকাউন্টস, 20%, 35% অ্যান্ড 10%। অনেকে আছে এটা সাকসেসিভের সূত্র লাগায় করে, যখন 3বারে দেওয়া থাকে, কিন্তু সাকসেসিভের যদি সূত্র লাগাই তাহলে অনেক বড় হবে। ডাবল ঠিক আছে, 3বার হইলেই গন্ডগোল। 3বার হইলে আমরা কি মেথড ইউজ করব? ব্যাচে কর্মশেষ রেশিও। প্রথমে 20%-এর ডিসকাউন্ট মানে 5-এর থেকে কত যায়? 4। মনে করবি এটা 20% মানে 1/5, 5-এর জিনিস 4 বিক্রি করবে ডিসকাউন্ট দেওয়ার পরে। 35% মানে কত? 5 দিয়ে কাট বাড়ি, মানে মনে মনে 5 দিয়ে যদি কাটি তাহলে হয় 5 7 35, তার ওদিকে থাকতেছে 20, তাহলে 20-এর জিনিস যাবে কততে? 13-তে। আর পরে 10% মানে 10-এর জিনিস যায় কততে? 9। এখন আমি বলছিলাম এটা করার পরে ঢেউয়ে ঢেউয়ে কাটাকাটি করব। 4-এর সাথে 20 কাটাকাটি যায় 5, তার মানে 5 5 25, 250। আর এদিকে হচ্ছে তোর 9 তেরং কত? 117। তার মানে 250 টাকার জিনিস তোর 117-তে বিক্রি করিস, তো ডিসকাউন্ট দিস কত? 100। 100 হচ্ছে তো কত টাকা হইতেছে? 200, 250 থেকে 117 বিয়োগ কর, তোর হবে হচ্ছে 133 টাকা। তাহলে 250-তে যদি তুই 133 তুই ডিসকাউন্ট দিস, তাহলে হচ্ছে তোর, সরি 250-তে, তাহলে 100-তে কত? কাটাকাটি করলাম, 5 দুগুণে 10, 5 5 25, 5 দিয়ে যদি পয়েন্টে আসো না উত্তর, তাই ভাবলাম এখন পয়েন্টে আসবে নাকি। 5 দিয়ে যদি 133-কে কাটি তাহলে হয় 5 দুগুণে 10, 5 6 30, 5 6 30, তাহলে 266-র সাথে 2 গুণ, তাহলে কত হয়? এটা 6 দুগুণে 12। আচ্ছা এইটা উত্তর, এই যে ইউনিট ডিজিট দিয়ে মিলে দিলাম। 53.2, যেহেতু সবার শেষে 3 4 2 7, তাহলে পরীক্ষার সময় কিন্তু এই জিনিসগুলো মাথায় রাখতে লাগবে যে গুণ করতেই হবে, এটা কিন্তু কোনো মানে হয় না। যেহেতু শেষের সংখ্যাগুলো সবগুলোর আলাদা আলাদা আছে, তাহলে কিন্তু ইউনিট ডিজিট দিয়েও আমরা পরীক্ষার সময় দেখব যে সময়টা কীভাবে বাঁচানো যায়। যদি কেউ গুণ করতে চায় গুণ কর, 6 দুগুণে 12 2 থাকলো 1, 6 দুগুণে 12 2 আর 1 3, 2 দুগুণে 4 আর 1 5, 53.2 হবে উত্তর। Two trains running on parallel tracks in opposite directions at a speed of 48 km per hour and 52 km per hour cross each other in 27 seconds. দুটো ট্রেন আছে, একটা যায় এদিকে একটা যায় এদিকে, 27 সেকেন্ডে একে অপরকে অতিক্রম করে। আর তোকে বলছে ইফ দ্য লেংথ অফ ওয়ান ট্রেন ইজ 350 মিটার, একটা ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে 350 মিটার, তাহলে আরেকটা ট্রেনের দৈর্ঘ্য কত? ট্রেন দুটো যখন বিপরীত দিক থেকে এসে একে অপরকে ক্রস করে, তখন ট্রেন দুইটা নিজের টোটাল দৈর্ঘ্য অতিক্রম করে। একটার দৈর্ঘ্য বলা আছে 350 ইন মিটার, মিটারে বের করতে বলছে। এখানে আছে কিলোমিটার পার আওয়ার, এখানেও আছে কিলোমিটার পার আওয়ার, তাহলে ওইটাকে কিন্তু আমার মিটার পার সেকেন্ডে করতে হবে। এখানেও 27 সেকেন্ড দেওয়া আছে। তাহলে আমি তোর আপেক্ষিকের রিলেটিভ স্পিড, রিলেটিভ ডিস্টেন্স, রিলেটিভ টাইম, এই কনসেপ্ট লাগাবো। বিপরীত দিক থেকে আসলে বেগ কী হয়? যোগ হয়। 48-এর সাথে 52 যোগ করলে কত হয়? 50 40 100, 100 কিলোমিটার পার আওয়ার। তাহলে দূরত্বটা কত হবে? এই আপেক্ষিক দূরত্ব মানে 350 হচ্ছে একটা ট্রেনের, আর একটা ট্রেনের দূরত্ব তো আমি জানি না, এটা কিন্তু মিটারে আছে। দূরত্ব, আপেক্ষিক দূরত্ব সমান সমান আপেক্ষিক গতিবেগ ইন্টু আপেক্ষিক সময়। আপেক্ষিক গতিবেগ এইটার সাথে এটা গুণ যোগ করলে কত হয়? 100 কিলোমিটার পার আওয়ার। এটা আছে কিলোমিটার পার আওয়ারে, মিটার পার সেকেন্ডে আনতে গেলে 5/18 দিয়ে গুণ করতে হবে। তারপরে হচ্ছে তোর 27 সেকেন্ড, আপেক্ষিক সময়টা হচ্ছে 27। তাহলে এখানে কত হয়? 9 দুগুণে 18, 3 নং 27, 2 দিয়ে কাটলাম 50, তাহলে আমার কত হয়? 3 5 15, 5 15 75, 750। তাহলে এক্সের ভ্যালু কত হবে? 750 থেকে 350 গেলে 400। তাহলে আমার উত্তর হবে কোনটা? আছে তো? হ্যাঁ, সি, 400। হোয়াট উইল বি দ্য ভলিউম অফ দ্য সিলিন্ডার ইফ দ্য রেডিয়াস অফ দ্য সিলিন্ডার ইজ 10 সেন্টিমিটার অ্যান্ড হাইট ইজ 20 সেন্টিমিটার? তোকে ভলিউম বের করতে বলছে। ভলিউমের সূত্র কি? পাই আর স্কোয়ার এইচ। ঠিক আছে, দেখ রাজু যে বিশাল বললো না একদিন শর্টকাট, এখন এখানে আমি কিন্তু একটা জিনিস চেক করতে পারি কীভাবে, প্রশ্ন সলভ না করে। এখন দেখ উত্তর মিলতেও পারে না, ও মিলবে না, কারণ পাইয়ের ভ্যালু এখানে দেওয়া আছে 3.14। পাইয়ের ভ্যালু না থাকলে হইতো, আচ্ছা ওই বুদ্ধি লাগানো গেল না। পাই তো 3.14, তোর আর স্কোয়ারে কত? রেডিয়াসটা বলছে 10 মানে 100, আর হাইটটা কত? 20।
ঠিক আছে, তাহলে এটা গুণ করলে আমার কত হয়, 2 ঘর 2.2 ঘর আগে আছে, এখানে 2টা শূন্য গেল, তাহলে 314 ডাবল, তাই তো 314 ডাবল আর একটা শূন্য আসবে, তার মানে হয় হচ্ছে তো 6280, এই তো বি নাম্বার অপশন উত্তর। পরেরটা কি আছে, 30% of x minus y equals to 20% of x plus y, then y is what percentage of x, মানে y x এর কত শতাংশ, এখানেই করি পার্সেন্টেজ কাটলাম, দুই দিক থেকে শূন্য শূন্য কাটলাম, তাহলে অফ মানে তো গুণ, 3x মাইনাস 3y 3 দিয়ে গুণ হলো, এটা হবে 2x প্লাস 2y। পরীক্ষার সময় এটা কম্পিউটার স্ক্রিনে দেখে এটা একবারে লিখবি, তুলিস না কিন্তু পুরা। 3x এর থেকে 2x গেলে x, আর 3y আর 2y যোগ হলে কত হয় 5y, তাহলে x এর ভ্যালু কত, x এর ভ্যালু হচ্ছে তোর 1, আর y এর ভ্যালু, সরি x এর ভ্যালু হচ্ছে 5, আর y এর ভ্যালু কত, y এর ভ্যালু হচ্ছে 1, যেহেতু এখানে সামনে 1 আছে, তাহলে y এর ভ্যালু 1, x এর ভ্যালু 5, তাহলে আমাকে বলছে y ইজ হোয়াট পার্সেন্টেজ অফ x, y 1 হচ্ছে 5-এর কত শতাংশ, তো আমাকে বলতো 1 হচ্ছে 5-এর 20%, বের হয়ে গেল, তাই না? যদি কারো করতে অসুবিধা হয় এইভাবে বের করবি। y হচ্ছে 1, আমাকে বলছে y ইজ হোয়াট পার্সেন্টেজ অফ x, y হচ্ছে x এর কত শতাংশ, y হচ্ছে 1, তাহলে 1 5-এর কত শতাংশ, 20%, না 20%, এমনি দেখলেই তো বোঝা যায় যে 20% হবে উত্তর। পরেরটা কি আছে, পি ক্যান ফিনিশ এ পিস অফ ওয়ার্ক ইন 18 days, আগের ভিডিওটা 36 মিনিট হয়েছিল, এই ভিডিওটা মনে আরও বড় হবে, ওটা 4টা কোশ্চেন বাকি আছে। পি ক্যান ফিনিশ এ ওয়ার্ক ইন 18 days, পি হচ্ছে 18 দিনে একটা কাজ করতে পারে। হোয়েন হি ওয়ার্ক ফর 5 days, 5 দিনের জন্য কাজটা করলো। কিউ জয়েন্ট হিম, কিউ তাকে জয়েন করলো। ইফ বোথ অফ দেম টুগেদার ফিনিশ দ্য রিমেনিং ওয়ার্ক ইন 13/5 days, পরে তারা দুজনে মিলে কাজটাকে 13/5 দিনে সম্পন্ন করলো। দেন ইন হাউ মেনি ডেজ ক্যান কিউ অ্যালোন ফিনিশ 66 2/3% অফ দ্য সেম ওয়ার্ক, তাহলে কিউ ওই কাজে 66.2/3% কত দিনে করবে, এই পার্সেন্টেজগুলো মুখস্থ করতে বলছিলাম, চার্ট আমি 10 বার দিছি। 33 1/3% মানে হচ্ছে 1/3, 66 2/3% মানে হচ্ছে 2/3, মানে ওই কাজের 2/3 অংশ, একবারে দেখলেই বুঝতে হবে যে এইটা বোঝা যাইতেছে 2/3। 33.1/3 মানে 1/3, 66.2/3 মানে পার্সেন্টেজ মানে 2/3%। যাদের মুখস্থ থাকবে এগুলা তাড়াতাড়ি করবে পরীক্ষার সময়, যাদের মনে থাকবে না তারা করতে পারবে না, সিম্পল জিনিস। তাহলে পি হচ্ছে 18 দিনে কাজটা করতে পারে, ধরলাম পি এর এফিসিয়েন্সি পি ধরলাম যে 18, টোটাল কাজটা কত, পি যদি একদিনে পি কাজ করে 18 দিনে করবে কত, 18 পি। হি ওয়ার্ক ফর 5 days, 5 দিন পি করলো, ঠিক আছে, হি ওয়ার্ক ফর 5 days, সরি 5 days, 5 দিন পি করলো, একদিনে পি করলে কাজ 5 দিনে করে 5p, কিউ আবার জয়েন করছে, তারপরে বোথ অফ দেম টুগেদার ফিনিশ দ্য রিমেনিং ওয়ার্ক ইন 13/5 days, তারপরে তারা বাকি কাজটা করলো কত দিনে, 13/5 দিনে। তাহলে বাকি কাজ করছে কি একসাথে, পি আর কিউ, পি একদিনে করে পি, কিউ একদিনে করে কিউ, দুজনে মিলে একদিনে করে কত, পি প্লাস কিউ, ওরা করছে বাকি কাজ 13/5 দিনে, তাহলে 13/5 দিনে করবে কত কাজ, 13/5 দিয়ে এটাকে গুণ হবে। পি একাই কাজটা করতে 18 দিনে, এটা ছিল এদিকে টোটাল কাজ, প্রথমে ওই কাজটাই পি করছে, পরে পি আর কিউ একসাথে এতটুকু কাজ করছে, তাহলে এই দুটো যদি যোগ করি এটা সমান হবে কারে, 18 দিনে পি যতটুকু কাজ করে ওইটা সমান হবে, তাই তো? এখান থেকে আমি কি যদি সলভ করি তাহলে আমি কত পাই, 18 থেকে 5 বিয়োগ দিলে কত, তাহলে হচ্ছে তোর 18 থেকে 5 বিয়োগ কর, কত হয়, 18 থেকে 5 বিয়োগ করলে হচ্ছে তোর 13, 13p সমান পি প্লাস কিউ, এটা আছে 13/5, 13 তো কাটাকাটি যায়, আমার হচ্ছে কত, 5p সমান পি প্লাস কিউ, তাই না? তাহলে আমার হচ্ছে কত, এদিক ওদিক করলে 4p সমান কিউ, মুখোমুখি করবি এগুলো, মনে মনে হিসাব করবি নাহলে বড় হবে। তাহলে কিউ এর ভ্যালু কত, কিউ এর ভ্যালু হচ্ছে তো 4, পি এর ভ্যালু কত, পি এর ভ্যালু হচ্ছে 1, আমাকে বলছে তাহলে টোটাল কাজটা 66.2/3% কাজ কিউ একাই কত দিনে শেষ করবে। দেখ পি এর এফিসিয়েন্সি তো 1, পি হচ্ছে 18 দিনে কাজটা করতে পারতো, তার মানে টোটাল কাজ কত, 18, তাহলে 18 66 2/3% মানে কত, 18 2/3 অংশ, 18 2/3 অংশ মানে কত,
3 দিয়ে 18কে কাটলাম 6, 6 দুগুণে 12 কাজ, তাই না? টোটাল কাজ হচ্ছে 18। পি এর যেহেতু এফিসিয়েন্সি 1, 18-র 2/3 অংশ, তার মানে কত? 3 6 18, 6 দুগুণে কত? 12। তার জন্য বলছিলাম এগুলো মনে রাখতে। এই 12 কাজ করবে কে? এখন কিউ করবে। কিউ এর এফিসিয়েন্সি কত? কিউ এর এফিসিয়েন্সি হচ্ছে 4। তাহলে 12 কাজ করতে কিউ এর কতদিন সময় লাগবে? 12কে 4 দিয়ে ভাগ, 3 দিন। অপশন ডি, ঠিক আছে? সলিউশন ভালো মতো করবি। যেগুলো মুখস্থ করতে বলছে সেগুলো মুখস্থ কর, এখনও যাদের পরীক্ষা হয়নি। আর যেগুলো বোঝার জিনিস সেগুলো তো বুঝতেই হবে, কিন্তু যেগুলো মুখস্থ করার জিনিস সেগুলো কিন্তু মুখস্থ করতে হবে, নাহলে কিন্তু সময় বেশি হবে পরীক্ষার সময়। তারপরে প্রশ্নটা কি আছে? ফাইন্ড দ্য ডিফারেন্স বিটুইন 30% ডিসকাউন্ট অন 2000 অ্যান্ড 40% ডিসকাউন্ট অন 5000। এটা একদম সোজা প্রশ্ন। তোকে ডিসকাউন্টগুলোর পার্থক্য বের করতে বলছে। 20,000 30% এবং 5,000 40% ডিসকাউন্টের পার্থক্য। তো 2000 30% ডিসকাউন্ট মানে কত টাকা? 600 টাকা। আর 5,000 40% ডিসকাউন্ট মানে কত? 0000 গেল, 4 5 20, 2,000 টাকা। তাহলে 2,000 টাকা 600 টাকার পার্থক্য কত? 1,400 টাকা। বের হয়ে গেল উত্তর। 19 নম্বরটা কি আছে? দ্য প্রোডাক্ট অফ লিস্ট কমন মাল্টিপল অ্যান্ড গ্রেটেস্ট কমন ফ্যাক্টর অফ টু নাম্বারস ইজ 216। আচ্ছা, লসাগু আর গসাগুর গুণফল বলছে 216। ডিফারেন্স বিটুইন দ্য টু নাম্বারস ইজ 6। হোয়াট আর দোজ নাম্বার? দুটো নাম্বারের পার্থক্য বলা আছে 6। তোকে নাম্বার দুটো বের করতে বলছে। এখন দেখ, দুটো নাম্বারের গুণফল 216, পার্থক্য হচ্ছে 6। এখান থেকে অনেকে সূত্র লাগাবে, এক্স প্লাস ওয়াই, এটা এক্স প্লাস ওয়াই বের করবে, এটা ওটা করবে। এভাবে করলে হয় না, বড় হবে। এইভাবে কোশ্চেন আসলে একদম সোজা সাপটা নিয়ম যে তুই 216কে উৎপাদকে বিশ্লেষণ কর, উৎপাদকে বিশ্লেষণ করে দেখ দুইটা সংখ্যা এমনভাবে নিয়ে আয় যাদের কী হবে, পার্থক্যটা হবে 6, ঠিক আছে? আবার 216টা যেহেতু আমাদের কি হয়, লসাগু আর গসাগুর গুণফল, তাহলে লসাগু গসাগুর গুণফল মানে তো সংখ্যা দুইটার গুণফল, আর ওই সংখ্যা দুইটা গুণ করলে যাতে 216ই হয়। কী করব? প্রথমে আমি করলাম 2 দিয়ে করলাম, উৎপাদক বিশ্লেষণ করলাম না, 108, 2 দিয়ে করলাম 54, তাহলে হচ্ছে তো 6 নং 54, ঠিক আছে? এখন দেখ, আমার 6 দুগুণে একটা হইতেছে 12, 9 দুগুণে একটা হইতেছে 18। তাহলে 12 আর 18 তো গুণ করলে 216 হয়। লসাগু গসাগুর গুণফল 216, মানে 12 আর 18 গুণফলও 216। সংখ্যা দুইটা 12 আর 18 হবে কেন? কারণ পার্থক্যটা বলছিল দুটো নাম্বারের পার্থক্য কত? 6। 12 আর 18 পার্থক্য কত? 6। তাহলে আমার উত্তর কত কত হয়ে গেল? একটা সংখ্যা হলো 12, একটা সংখ্যা হলো 18। এইভাবে করলে আর কি ছোটো হবে। তুই যেভাবে করিস এক্স প্লাস ওয়াই বের করবি, কাটাকাটি করবি, এটা করবি ওইটা করবি, বড় হবে। 12 আর 18। শেষ প্রশ্ন, স্পিডে করাইলাম শেষগুলো, যে at what annual rate of simple interest will a sum of money double itself in 8/1/3 years? 8 মানে 8/8 বছরে কত টাকা সরল সুদের হারে ডাবল হবে? মানে 1 টাকা থাকলে ওই টাকাটা হয় 2 টাকা, ডাবল হয় না? তাহলে আমার সুদ হইতেছে কত টাকা? 1 টাকা। 1 টাকা কত টাকায়, কত বছরে সুদ হইতেছে? এদিকে দেখ, আমাকে রেট অফ ইন্টারেস্ট বের করতে বলছে। তো রেট অফ ইন্টারেস্ট মানে হচ্ছে 100 টাকার উপর যত টাকা সুদ লাগে 1 বছরে। এখন আমার 1 টাকাটা হইতেছে আমার 2 টাকা, কত বছরে? 8/1/3 বছরে। সোজাসাপটা হিসাব। কারণ আমাকে বলছে না, অ্যাট হোয়াট অ্যানুয়াল রেট অফ সিম্পল ইন্টারেস্ট উইল বি এ সাম অফ মানি ডাবল ইটসেলফ ইন 8/1/3 ইয়ার্স, মানে 8/1/3 বছরে কত টাকা সরল সুদের হারে দ্বিগুণ হয়, মানে সুদ হইতেছে আমার কত? 1 টাকা। তাহলে এটা আমার কত হয়? 3 8 24, 25/3, মানে 25/3 বছরে আমার সুদ লাগে 1 টাকা। 25/3 বছরে সুদ লাগে কত টাকা? 1 টাকা। তাহলে 1 বছরে সুদ লাগে কত টাকা? 3/25 টাকা। 25/3 বছরে 1 টাকা, 1 বছরে কত? 1 দিয়ে গুণ না, এমনি তো বোঝা যায়, 3টা উপরে যাবে 25টা নিচে যাবে। তাহলে 3/25টা আমার সুদ লাগতেছে 1 বছরে। কিন্তু এটাই তো সুদের হারের সংজ্ঞা না, না সুদের হারের সংজ্ঞা 1 বছরে তো ঠিকই আছে, কিন্তু তার সাথে 100 টাকার উপরে। তাহলে আমার এখন 25 টাকায় যদি 3 টাকা সুদ লাগে 1 বছরে, 100 টাকায় কত? 100 দিয়ে গুণ হবে। 4/25 100, 3 4 12% হচ্ছে সুদের হার। তোরা এখন কোথায় কীভাবে শিখছিস সেটা তো আমি বলতে পারবো না, কিন্তু সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের সূত্র লাগায় যারা অঙ্ক করে তারা কোনোদিন অঙ্ক সময়ে করতে পারবে না। আমরা কখনো পড়ানোর সময় বলি নেই যে সরল সুদ চক্রবৃদ্ধি সুদের অঙ্ক সূত্র দিয়ে করা, এখন করায়ও নাই এখনও পর্যন্ত একদিনও। কারণ এগুলো সব মুখে হয়ে যায় প্রশ্নের উত্তর। সরল সুদ চক্রবৃদ্ধি সুদ, যেমন এই যে চক্রবৃদ্ধি সুদের এখানে প্রশ্নটা ছিল, ওইটা করতে কতক্ষণ সময় লাগে?
20 সেকেন্ডও তো সময় লাগে না যে 2টা ছেলের, যদি ওইভাবে শিখিস। তাহলে এটা ছিল হচ্ছে তোর স্পেশাল মক 2 তোর। তাহলে থাকে এতটুকুই। হ্যাঁ, তোরা এটা দেখে নিস, ঠিক আছে? কারণ এরকম টাইপের প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসবে। আর যদি কারো অসুবিধা থাকে টেলিগ্রামে কোশ্চেন পাঠাবি, আমি সলিউশন করে ইউটিউবে দিয়ে দিব। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করিস, নতুন চ্যানেল তো, এটা 2 নম্বর ভিডিও দিব আমি, ঠিক আছে?